আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি পরিজান গল্পের ২৭ এবং ২৮ নম্বর পর্ব। বউ দুই অক্ষরের শব্দটি সম্পূর্ণ নতুন পরি আর সায়ারের কাছে। পরি আজ কারো বউ, তাকে কেউ বউ বলে পরিচয় দিচ্ছে। শীতল স্রোত বইছে যেন শরীরে। পরি সায়ারের থেকে একটু দূরে দাঁড়ানো। মহিলাটিকে দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। মধ্যরাতে কেউ যদি এসে বলে আমি বিয়ে করেছি, তাহলে তো অবাক হওয়ার কথা। মহিলাটি দরজা ছেড়ে বের হয়ে এসে পরির সামনে দাঁড়ালো। হারিকেন মুখের উপর ধরে দেখার চেষ্টা করলো, তারপর বলল, বউ, হ্যাঁ রে শেরান, তুই মজা করছস নাকি? এত রাতে কেউ মজা করে? আমার ঘরের চাবি দাও। এত রাইতে বউ পাইলি কই? কার বউ লই আইসিস? মাঝরাতে ঘুম ভাঙছে তো তাই উল্টাপাল্টা বকছো। চাবি দাও, আমি আমার বউ নিয়ে ঘরে যাই। শায়েরের মুখে বারবার বউ শুনতে লজ্জাবোধ করছে পরি, তবে এখন তার কিছু বলার বা করার নেই, তাই সে চুপ করে দাঁড়িয়ে আছে। ফুপু আবার বলে উঠলো, আরে থাম, বউকে এমনি এমনি ঘরে যাবো নাকি? নিয়ম আছে না? রাত দুপুরে আবার কিসের নিয়ম ফুপু? এখন সবাই ঘুমাচ্ছে, কাল সকালে যা করার করো। ফুপু শুনলো না, দৌড়ে উঠোনে চলে গেল। হাঁক ছেড়ে ডাকতে লাগলো সবাইকে। পরি ভরকে গেল মহিলার কাণ্ডে। সে চিৎকার করতে করতে বলল, ওরে ক্যারা কোথায় আসিস রে? হক বলে বাইর হ, শেরান বউ লই আইসে। ওরে হেরোনা, আকবর, আবুল, বাবুরে। কানে হাত চেপে ধরে পড়ি। এই মহিলার গলার আওয়াজে কান দুটোই না নষ্ট হয়ে যায়। এ কোথায় এসে পড়লো? বিস্ময়ে কিং কর্তব্য বিমূর পড়ি। ওদিকে ফুপু ডেকেই চলেছে। ঝনাত ঝনাত করে দরজা খোলার আওয়াজ শোনা গেল। তিনজন দম্পতি বের হয়ে এলো আলো হাতে নিয়ে। হাই তুলতে তুলতে বেরোনো নামের মহিলাটি এসে বলল, আরে খুশি না পায় এত রাইতে চিল্লাও কেন? ডাকাত পড়ছে নাকি? হুদা কামেকে চিল্লাই দেখ, শেরান বউ লই আইছে। হেরোনা চমকে উঠে খুশিনার কথায়। সায়ের বিয়ে করেছে, তবে তিনি এতে বেশ খুশি হলেন। ভাসুরের ছেলেকে এমনিতেই তিনি অপছন্দ করেন। বাবা মারা যাওয়ার পর সবাই সায়েরকে এড়িয়ে চলে। হেরোনা তো দেখতেই পারে না। তার উপর হেরোনার বড় মেয়ে চম্পা সায়ের বলতে পাগল। সায়ের এই বাড়িতে আসতোই না, বছরে ২-৩ বার আসে, তাও খুশিনা ফুপুর কাছে। হেরোনা চিন্তায় ছিল কীভাবে সায়েরের থেকে মেয়েকে সরাবে। এখন দেখছে মেঘনা চাইতেই জল। সে উকি দিতে দিতে এগিয়ে এলো পরীর দিকে। মুখ ভেঙচে বলে, কই দেখি, এতিম পোলারে মাইয়া দিল কেডা? সায়ের চুপ করে রইল। এটা নতুন কিছু না, সহ্য হয়ে গেছে এসব, ছোট থেকেই শুনে আসছে সে। খুশিনা ধমক দিয়ে বলে, চুপ থাক, আগে অগরে ঘরে নেওয়ার ব্যবস্থা কর। থালায় কইরা কাদামাটি লইয়া আয়, বউ ঘরে তুলতে হবে তো। হেরোনা মুখ ঘুরিয়ে মেজো যা নীলাকে বলে, তুই যা, আমি চৌকি নিয়ে আহি। পরি সব কথাই শুনছে। এদের ব্যবহার ওর ভালো লাগছে না। এভাবে কষ্ট দিয়ে কথা বলার কি আছে? রাগ হচ্ছে হেরোনার উপর। রিনা একটা থালাতে করে ভেজা কাদা নিয়ে এসে উঠোনে রাখে। হেরোনা দুটো চৌকি এনে রাখলো তার সামনে। খুশিনা সায়েরকে উদ্দেশ্য করে বলে, এই স্যামরা বললো এইখানে খাড়ায়। সায়ের বুঝতে পারলো এরা তাকে ছাড়বে না, তাই সে পরির কাছে গিয়ে বলে, চলুন, না হলে এরা শান্ত হবে না। কি বউয়ের লগে গুজুর গুজুর করো, সাত দইরা আন। সায়ের হাত ধরলো পরি, তারপরে এসে দুইজন চৌকির উপর দাঁড়ালো। খুশিনা একটা বাটিতে করে খানিকটা খেজুরের গুড় এনে বলল, নতুন বউ, মুখ খোলো দেখি, মিঠা খাও, নাহলে মিঠা মিঠা কথা কইবা। পরি নেকাব খুলল না। সামনে তিনজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। পরি সায়ের দিকে তাকাতে এসে বলল, আমি ছাড়া আমার বউয়ের মুখ কোনো পুরুষদের দেখা নিষিদ্ধ বুকু। মনে হয় আসমানের পরি ধরে আনছে, যে অন্য কেউ দেখলে লইয়া যাইব। কথাটা বলেই খিলখিল করে হাসতে লাগলো হেরোনা। সাথে রিনাও যুক্ত হলো। সায়ের মুচকি এসে বলল, আসমানের পরি কিনা তা জানি না, তবে সে এখন আমার ঘরের পরি, বুঝলেন? হাসি বন্ধ করলেন ওনারা। খুশিনা বললেন, তোরা ঘরে যা, আমি বউ নিয়ে পরে যাব। হেরোনা চলে গেলেও রয়ে গেল রিনা। আকবর, আবুল, বাবু নিজ ঘরে চলে গেল। খুশিনা গুড় খাওয়ালো না। পরীকে বলে, ও বউ, এই কাদার পাও দাও দেখি। পরী তাই করলো, কাদাতে পা ডুবিয়ে দিল। রিনা পা ধুয়ে দিল। তারপর সায়েরকে ওর ঘরের চাবি দিল খুশিনা। পরীকে সাথে নিয়ে পাশের ঘরে গেল সায়ের। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে ওরা। খুশিনা এসে হারিকেন দিয়ে গেল। আলোতে পরি স্পষ্ট দেখতে পেল ঘরের ভেতরটা। ঘরের এক পাশে একটা পালঙ্ক, তবে বেশি বড় নয়, দুটো পাশে দুটো জলচৌকি আর একটা ছোট আলমারি। ঘরের বেশিরভাগ জায়গা খালি। ঘরটা যে সম্পূর্ণ টিনের তাও বুঝলো পরি। সায়ের এক পাশে ব্যাগ রেখে বাইরে চলে গেল। পরি আবার পুরো ঘরে চোখ বুলায়। পরিষ্কার পরিচ্ছন্ন হবেই বা না কেন, খুশিনা কয়েকদিন পর পর ঘর পরিষ্কার করে। অপরিষ্কার জায়গা সায়ের একদম পছন্দ করে না। মেকআপটা এবার পরি খুলল। মাথার ওড়না খুলতেই পিঠ ছাড়িয়ে গেল ঘন চুলগুলো। পরনের শাড়িটা ঠিক করতে করতে খেয়াল করলো সে বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। তীব্র সে ঘ্রাণ অনুসরণ করে পরি জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জানালার পাশে একটা বেলি ফুল গাছ লাগানো, তাতে অনেক ফুল ধরেছে।
জানালার গ্রিল ধরে পরীর সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল। কম্বল আর বালিশ নিয়ে ঘরে ঢুকলো সায়ের। পরীর দিকে প্রথমে চোখ গেল তার। পিঠ ফিরিয়ে তাকিয়ে আছে পরী। সায়ের কথা না বলে পালঙ্কের উপর বালিশ আর কম্বল রাখলো। আল্লাহ, ওইখানে কি করো নতুন বউ? পরী চমকে পেছন ফিরে তাকালো খুশিনার দিকে। সায়ের নিজেও তার ফুপুর দিকে তাকালো, কিন্তু খুশিনার মুখ থেকে টু শব্দটি আর বের হলো না। সে এক ধ্যানে পরীর দিকে তাকিয়ে আছে। ফুপুর ভাবান্তর না দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো পরীর দিকে। জোরে না বলতে পারলেও বিড়বিড় করে সে বলে উঠল, মাশআল্লাহ। খুশিনা ভাবলো সে বোধহয় স্বপ্ন দেখতেছে। তার শায়েরের জন্য এত সুন্দর মেয়ে আল্লাহ রেখেছেন, এটা তিনি কল্পনা করতে পারেননি। পরীর দিকে দৃষ্টি রেখে তিনি এগিয়ে গেলেন। থুতনিতে হাত রেখে বললেন, আমার শেহরান এত সুন্দর বউ আনছে, চাঁদের লাহান চেহারা। ও শেহরান, তোর ভাগ্য যে এত ভালা তা এতদিন বুঝি নাই রে। স্বামী নিয়ে সুখী হও মা, আমার শেহরান বড় ভালো মানুষ গো নতুন বউ। পরী শায়েরের দিকে তাকালো। সে এখনও চোখের পলক ফেলতে পারেনি। মনে হচ্ছে চোখের পলক ফেলতে গেলে পরী উধাও হয়ে যাবে। শায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখলেন আড়ষ্ট হল পরী। মাথা নিচু করে ফেলল তখনই। খুশিনা বলল, হলদির ঘ্রাণ এখনও গায়ে আছে তো? এই রাইত বিরাইতে জানালার ধারে কি করো? তেনারা আশেপাশে আসিব, রাইতের বেলা বুঝি বাইরে যাও? খুশিনা বিদায় নিয়ে ঘরে চলে গেল। শায়ের জানালা বন্ধ করে দিল। এখনও কী করবে ভেবে পাচ্ছে না। উসখুস করছে। নতুন বিয়ে করলে কি সবাই এরকম অস্বস্তিকর অবস্থায় পড়ে? আগে তো পরীর সাথে কথা বলতে এরকম হতো না, আজ বউ বলে কি এরকম হচ্ছে? কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে চোখ মেলল সে। পরী পালঙ্কের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। শায়ের বলল, আপনার বাবার মতো ঐশ্বর্য নেই আমার। জানি না আপনাকে ঠিক কতটা ভালো রাখতে পারবো, তবে আপনাকে ভালো রাখার সব রকমের চেষ্টা আমি করব। এখন ঘুমিয়ে পড়ুন। পালঙ্কের উপর উঠে বসে পড়ি। কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু শায়ের জল চৌকিতে বসে রইল। পরী ভাবলো, বাকি রাতটুকু কি শায়ের ওভাবে কাটাবে নাকি? শীত অনেক, কষ্ট হবে তো, কিন্তু এ কথা মুখ ফুটে পরী বলতে পারে না। আজ লজ্জায় মুখের কথা আটকে আসছে বারবার। সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙে পরীর। আড়মোড়া ভেঙে উঠতেই পাশে তাকালো। শায়ের নেই, জলচৌকি ফাঁকা। কখন ঘুম থেকে উঠলো সে? পালঙ্ক থেকে নেমে বাইরে আসতে যেয়েও থেমে গেল পরী। না জানি বাইরে কতজন পুরুষ আছে। পরীর আর যাওয়া হলো না, তাই চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর একদল মহিলা এলো ঘরের মধ্যে। পরী চট করে দাঁড়ালো ওনাদের দেখে। মহিলাগুলো পরীকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। একজন বলল, আমাগো শেহরানের কপাল গো, মেয়ালা সুন্দর বউ পাইছে। শেহরানরে ধৈরান তো দেহি পাশে খাড়াইলে কেমন দেখায়। হ্যাঁ তো কামে ব্যস্ত গো, বউ লুকাইতে বেড়া দিতেছে। কলপাল বেড়া দিছে আর তখন নিজের ঘরের পাশে বেড়া দিতেছে। সুন্দরী বউ বইলা কথা। দুজন মহিলা হাসতে হাসতে বের হয়ে গেল। একটু পর তারা শায়েরকে টেনে হিচড়ে ঘরে নিয়ে এলো। ধাক্কা দিয়ে পরীর দিকে পাঠিয়ে দিল। শায়ের কোনো রকমে পরীর গায়ে পড়া থেকে বেঁচে গেল। নিজেকে সামলিয়ে সে পরীর পাশে দাঁড়িয়ে বলল, তোমরা এখন যাও তো, অনেক হয়েছে, এবার যাও। হাসির তোর যেন বাড়লো সবার। একজন বললেন, বুঝছি তো, বললো এখন একলা থাকতে চাও, তা ভালো করে কইলেই পারো। একজন ধাক্কা দিল পরীকে। পরী গিয়ে পড়লো শায়ের উপর। পরবর্তী ধাক্কা দেওয়ার আগেই শায়ের এক হাতে পরীকে জড়িয়ে ধরে ঘুরিয়ে এনে বলে, তোমরা যাবে? এতে রসিকতা আমার বউ পছন্দ করে না, যাও তো। হাসি তামাশা করতে করতে সবাই চলে গেল। শায়ের এখনও পরীকে আগের মতোই ধরে রেখেছে। খেয়াল হতেই শায়ের সরে দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন, আপনাকে বাঁচাতে আপনাকে ছুটে হয়েছে। আর কখনোই তা হবে না, আসলে ওনারা মজা করছিল, কিছু মনে করবেন না। পরী ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। শায়ের পরীকে নিয়ে কলপাড়ের দিকে গেল। পরী দিনের আলোতে চারিদিক চোখ বুলাতে লাগলো। শায়ের তার ছোট্ট ঘরের চারপাশে টিনের বেড়া দিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এত কাজ সে করলো কখন? নিশ্চয়ই অনেক ভোরে উঠেছে ঘুম থেকে। তখনই ওর মনে পড়লো, কাল তো শেষ প্রহরে ঘুমিয়েছে সে। তাহলে শায়ের নিশ্চয়ই জেগেছিল। এসব ভাবতে ভাবতে কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। বাইরে আসতেই সে দেখলো শায়ের গামছা হাতে দাঁড়িয়ে আছে। পরী আসতেই শায়ের গামছা এগিয়ে দিল। পরীও নিয়ে মুখমণ্ডল মুছে নিল। তখনই দুটো মেয়ের আগমন ঘটে সেখানে। চম্পা দৌড়ে এসে জিজ্ঞেস করে, শেহরান ভাই, আপনি নাকি বিয়ে করছেন? করেছি। চম্পা আর কিছু জিজ্ঞেস করার আগেই তার চোখে গেল পরীর উপর। পরীও চম্পার চোখে চোখ রাখে। মেয়েটাকে বেশ শৌখিন মনে হলো পরীর। চুলগুলো বেনুনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া আর ঠোঁটে লিপস্টিক।
বোঝাই যাচ্ছে মেয়েটি সাজগোজ করা পছন্দ করে, কিন্তু হঠাৎই মেয়েটার চোখের দুটো ছলছল করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই পেছনের মেয়েটি এগিয়ে এসে বলে, শেহরান ভাই কত সুন্দর নতুন ভাবি, আসমানের চাঁদের মতন। তা কেমন আছো ভাই, মেলা দিন পরে আইলা? ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি আমি। চম্পা দৌড়ে চলে গেছে। তা দেখে চামেলি হেসে বলল, আপায় কষ্ট পাইছে ভাই, তোমার লাইগা কত রুমাল সেলাই করছে আর তুমি বিয়া কইরা আনলা। চামেলি হাসতে লাগলো। পরি অবাক হয়ে গেল, মেয়েটা কষ্টের কথা বলছে আবার হাসছে, আজব। শায়ের চামেলি ঘরে যেতে বলে, নিজেও পরীকে নিয়ে ঘরে এলো। পরীর সামনে কী সব বলছিল, পরী এখন কী ভাববে। বড্ড সহজ সরল চামেলি, সব কথাতেই হাসবে, সুখ দুঃখ সব কিছুতেই ওর হাসি থামে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরী এতক্ষণ ঘরের বাইরের ছোট উঠোনে বসেছিল। এমনি এমনি নয়, খুশিনা ফুপু এক গাদা মহিলাদের সঙ্গে পরীকে সাক্ষাৎ করাচ্ছে। বিরক্ত হলেও চুপ থাকতে হচ্ছে পরীর। ইচ্ছা করছে ছুটে ঘরে চলে যেতে, কিন্তু পারছে না। সন্ধ্যা হয়ে আসছে বিধায় খুশিনা পরীকে ঘরে যেতে বলল। ঘরে আসতে পরী দেখলো শায়ের ঘুমাচ্ছে। কাল রাতে একটু ঘুমাতে পারেনি সে, তাই সেই দুপুরে খেয়ে ঘুমিয়েছে, এখনও ওঠার নামগন্ধ নেই। পরী কী করবে ভেবে পাচ্ছে না। একটাই ঘর, তাই অন্য কোথাও যেতে পারছে না, তাই জল চৌকির উপর বসে রইল। রাতের খাবার খুশিনা ফুপুদের ঘরে এনে খাওয়ালো। তারপর তিনি চলে গেলেন। খাওয়ার পর পরীর শীত যেন তর করে বাড়ল। টিনের ঘরের ফাঁক দিয়ে নিশি এসে ঢুকেছে। পরী তাড়াতাড়ি কম্বল গায়ে জড়াতেই চোখ পড়ল শায়ের দিকে। সে কালকের মতোই বসে আছে। পরী ভাবলো, আজকে এভাবে বসে থাকবে নাকি? এই শীতে এভাবে বসে থাকাটা ঠিক বলে মনে হলো না পরীর, তাই সে বলে, আজকেও কি এভাবে বসে থাকবেন নাকি? শায়ের বোধহয় অন্য কিছু ভাবছিল, তাই সে অপ্রস্তুত হয়ে বলে, বলছি ঘুমাবেন না? সারা রাত ওভাবে বসে থাকার চিন্তা করছেন নাকি? শায়ের বেখেয়ালিভাবে বলে, ঘুমাবো কোথায়? আপনার মাথার কি সমস্যা আছে নাকি? আপনি না সাহসী পুরুষ, তাহলে বউয়ের পাশে ঘুমাতে ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাবো কেন? ঘুমাতে কি কেউ ভয় পায়? দেখতেই তো পাচ্ছি ভয়ে কাঁপছেন। ভয়ে না শীতে কাঁপছে। বলতে বলতে শায়ের ওপর অপর পাশ দিয়ে পালঙ্কে উঠে বসে। পরী মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। রাত গভীর, ঘুমে মগ্ন পরী। শীতের মধ্যে কম্বলের উষ্ণতা বেশ লাগে পরীর, কিন্তু হঠাৎই ওর ঘুম যেন হালকা হয়ে এলো। পরী অনুভব করছে কেউ ওর গায়ে হাত বিচরণ করছে, কিন্তু ঘুরতে পারছে না। শরীর এত ভারী হয়ে গেছে যে সে নড়তেই পারছে না। হাতটা যেন পরীর আঁচল টেনে ধরেছে। আঁচলটা জোরে টান দিতেই পরী যেন শক্তি ফিরে গেল। উঠে বসলো শয্যা ছেড়ে। এই শীতের মধ্য দিয়েও পরী ঘামতে লাগলো। শাড়ির আঁচল টেনে ঘাম মুছল পরী। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশে ফিরে তাকালো পরী। হারিকেন এখনও জলে বিধায় শায়ের ঘুমন্ত চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কি ভয়ানক স্বপ্ন! পরী দ্রুত কম্বল ফেলে নেমে পড়ল। জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। এরপর কি আর ঘুমাতে পারবে সে? একবার ভাবলো জানালা খুলে বেলি ফুলের ঘ্রাণ নেবে, কিন্তু ফুপুর কথা মনে পড়তে আর জানালা খোলা হলো না। এখন ওর পালঙ্কের দিকে এগোতেই ভয় লাগছে। পরী তৎক্ষণাৎ নিজেকে শুধালো, পরী তুই তো সাহসী, রূপালীর বাড়ি থেকে এই আসার সময় তো কতগুলোকে একসঙ্গে পিটিয়েছে, এই সামান্য বিষয়ে ভয়ে কি আছে? কিন্তু স্বপ্নটা ভাবাচ্ছে পরীকে। আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? সম্মিত ফিরে এলো পরীর। তাকে দেখলো শায়ের জেগে গেছে, উঠে বসে পরীর দিকে তাকিয়ে আছে। পরী কম্পিত কণ্ঠে বলে, পানি খেতে এসেছিলাম। কথাটা বলে পরী ধীর পায়ে এসে পালঙ্কে বসে। শায়ের বলে, আপনি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছেন, তাই না? খুবই খারাপ স্বপ্ন। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ুন। না, আটকে উঠে পড়ি। কেন? না মানে যদি স্বপ্নটা আবার দেখি? হাসলো শায়ের। পরী কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে কি সারা রাত জেগে থাকবেন নাকি? সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবেন না। কালকে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। মনটা ভালো হয়ে গেল পরীর। খুশিতে মনটা নেচে উঠল। সে হেসে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ সত্যি। এবার তো ঘুমান। পরী শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। পরীকে এপাশ ওপাশ করতে দেখে শায়ের বুঝলো পরী ঘুমায়নি। বাড়িতে যাওয়ার খুশিতে নাকি স্বপ্নের ভয়ে? শায়ের বলল, ছোটবেলায় আমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম তখন মায়ের হাত ধরে ঘুমাতাম, আর কোনো খারাপ স্বপ্ন দেখতাম না। আমিও কি তাই করব এখন? করতে পারেন। তাহলে আপনার হাত দিন। দেয়া যায়। আশেপাশে হারিকেন নেই এখন। অতীত মনে পড়তেই হেসে উঠল পরী। ইস, খুব বাজেভাবে পুড়িয়ে দিয়েছিল হাতটা, আর এখন সেই হাতটাই সারা জীবনের জন্য ধরতে হচ্ছে।
পরি আলতো করে শায়েরের হাতটা ধরে তারপর চোখ বন্ধ করে দেয়। শায়ের আনমনে বলে উঠল, আপনার হাসি সুন্দর। চোখ বন্ধ থাকা অবস্থাতেই পরি বলে, শুধুই সুন্দর? ভীষণ সুন্দর আপনার হাসি। আপনার থেকেও আপনার হাসি বেশি সুন্দর। পরি এবার জবাব দিল না, সে চুপচাপ শুয়ে রইল। শায়ের একটু চুপ থেকে আবার বলল, বাড়াবাড়ি রকমের সৌন্দর্যের চোখ ঝলসানো মায়া থাকে। ঝলসে যাবে চোখ, হৃদয় পড়বে, তাও সে মাধুর্য থেকে চোখ ফেরানো যাবে না। যে আগুন সব জ্বালিয়ে দেয়, সে আগুনকে কজন ভালোবাসতে পারে বলুন? পরি এবার শায়েরের হাত ছেড়ে অন্যদিকে ফিরে শুয়ে রইল। সে বুঝতে পারছে পাশে থাকা মানুষটির মনের কথা। প্রথম দেখাতেই সে যে পরিতে বেঁধে গেছে। সে পরির সান্নিধ্য চায়, এটাও পরি বুঝেছে। পরির অনুমতি ব্যতীত শায়ের তাকে স্পর্শ করবে না, এটাও ওর জানা। তবুও কিসের এত দ্বন্দ্ব? কেন পরি শায়েরকে কিছু বলতে পারে না? শায়েরের প্রতি ওর যেন অদৃশ্য টান উপস্থাপনা করেছেন সৃষ্টিকর্তা। সেজন্য পরির নিজেরও ইচ্ছা করে দুদণ্ড শায়েরের সাথে বসে কথা বলতে, কিন্তু কোনো এক আড়ষ্ঠতা জেঁকে ধরে ওকে। আখি ডাকা ভোরে ঘুম ভাঙে পরির। গায়ের কম্বল ফেলে উঠে বসে সে। শায়ের এখনও ঘুমাচ্ছে। পরি পাশ ফিরে তাকালো এবং কিছুক্ষণ ধরে সে তাকিয়ে রইল। প্রশ্ন যাচ্ছে ওর মনে, এতক্ষণ ধরে দেখছে কেন সে মানুষটাকে? মনে ধরেছে নাকি? পরি কোথায় যেন শুনেছে, ভালোবাসলে সে যেমনই হোক না কেন তাকে দেখতে অসম্ভব ভালো লাগে। চোখ জুড়িয়ে দেখার আনন্দ অনেক। সেরকমই ভালো লাগছে পরির। উঠতে গিয়ে পরি খেয়াল করে ওর আঁচল শায়েরের পিঠের নিচ পর্যন্ত। আস্তে করে পরি টান দিল আঁচলটা, কিন্তু পারে না। আর একটু জোরে টান দিতেই শায়েরের চোখ মেলে তাকালো। ঘুম জড়ানো গলায় বলল, কোনো সমস্যা? পরক্ষণে সে নিজেই বুঝে গেল। পরিকে সাহায্য করলো সে। পরি উঠে চলে গেল। বাইরে এখন সে যেতে পারবে। তাই পরি কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। আসার পথে খুশিনা ফুপু এসে হাজির। তিনি বললেন, নতুন বউ তুমি উঠা পড়ছো? চাও গোসল কইরা এখন ভালা কাপড় পইরা দেই, আমার রান্ধায় সাহায্য করো। মাথা নাড়ল পরি। ঘরে গিয়ে একটা কামলা রঙের শাড়ি নিয়ে কলপারে গিয়ে গোসল করে নিল। তারপর রান্নাঘরে খুশিনার কাছে গেল। খুশিনা রুটি বানাচ্ছে, পরি এটা পিড়িতে বসলো। খুশিনা বটি দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে দিল পরিকে। এটা সে পারে, তাই সে পেঁয়াজ কাটছে। এমন সময় চামেলি এলো সেখানে। বলল, নতুনভাবে কি করো? পরি তাকালো চামেলির দিকে। মুচকি হেসে বলে, কাজ করি, তুমি আমাদের সাথে নাস্তা করে যেও। আচ্ছা, হাসলো চামেলি। খুশিনা পরীকে জিজ্ঞেস করে, কী রান্না পারো নতুন বউ? আমি কিছুই রান্না করতে পারি না ফুপু। খুশিনা যেন আকাশ থেকে বললো, কও কি, এত বড় মাইয়া রান্না পারো না? আম্মা আমাকে রান্নাঘরে যেতে দেয় না, কাজের লোক আর আম্মাই সব করে। চামেলি অবাক হয়ে বলে, তোমাকে বাড়িতে কামের মানুষ আছে নতুন ভাবি? তোমার বাপের অনেক টাকা বুঝি? পরি আবারও হাসলো। তারপর বলল, আমার আব্বা 4 গ্রামের জমিদার, আমি জমিদার কন্যা। রুটি ছ্যাঁকা বন্ধ করে দিল খুশিনা। শায়ের জমিদারের মেয়ে বিয়ে করে এনেছে শুনে বেশ অবাক তিনি। হেরোনাকে কতবার বলেছে যেন চম্পার সাথে শায়ের বিয়ে দেয়। হেরোনা অনেক কথা শুনিয়েছিল তাকে, এখন খুশিনাও কথা শোনাবে ভেবেই তিনি মনে মনে খুশি হলেন। বললেন, রান্দা শিখবা আমার থেকে? এখন বিয়া হইছে, আর কদিন পর পোলাপান হইব, নিজের সংসার নিজেরই তো দেখতে হইব। ভেবা চাকা খেয়ে গেল পরি। এখনই বাচ্চার কথা বলছে এই মহিলা, না জানি পরে আর কি বলবে কে জানে। ঘরে পাটি বিছিয়ে খেতে বসেছে শায়ের আর চামেলি। পরি খাবার বেড়ে দিচ্ছে। খুশিনার কথাতেই সে খাবার বেড়ে দিচ্ছে। এই প্রথম সে খাবার বাড়ছে একজন স্ত্রী হিসেবে। চামেলি আর শায়ের খেতে বসেছে। সে পরীকে বলে, আপনি খাবেন না? আমি পরে খাবো ফুপুর সাথে, আপনারা খেয়ে নিন। শায়ের খাচ্ছে। চামেলি বলল, ভাই তোমরা আজ নতুন ভাবিগো বাড়িতে যাবা? শায়ের খেতে খেতে জবাব দিল, কিন্তু তোকে নিতে পারবো না। মুখটা কালো করে ফেলে চামেলি। সে তো যাবে বলেই কথাটা বলল, কিন্তু শায়ের আগেই বুঝে গেছে। পরি বলে, যাক না ও আমাদের সাথে। ও গেলে আপনাকে কথায় কথায় লজ্জিত হতে হবে। আগে ভালো করে কথা শিখুক, তারপর না হয় নিব। চামেলি কাঁদো কাঁদো গলায় বলে, কে কইছে আমি কথা পারি না? এই তো কথা বলতাছি, আমি খালি সুন্দর করে কথা কইতে পারি না, তাতে কি হয়েছে? আমারে কি নেওয়া যায় না? সবাই কি সব পারে? নতুন ভাবিও তো রান্দা পারে না, তাইলে হ্যারে নিবা কেন? চামেলির বোকা বোকা কথায় জবাব দিল না শায়ের। এই মেয়েটা এরকমই, কথা না বুঝে বলে ফেলে। পরি বলে, ঠিক আছে, তোমাকে আরেকদিন না হয় নিয়ে যাব। নতুন ভাবি, তুমি ভাইরে কও না, কিছু না পারলে কি বিয়াও হয় না? তুমি
তুমি তো রান্ধা পারো না, তোমারও তো বিয়া হয়েছে। ফুপু তো কইলো আর কয়দিন পর তোমাকে পোলাপান হবো। তাইলে তো আমারও। কথা শেষ করতে পারলো না চামেলি, শায়েরের কাশির শব্দে সে থেমে গেল। পরিস্তব্ধ হয়ে বসে আছে, শায়েরকে পানি দিতেও ভুলে গেছে সে। চামেলির কথায় শায়ের পরি দুজনেই হতভম্ব। চামেলি বললে, নতুন ভাবি পানি দাও ভাইরে। পরি তাড়াতাড়ি পানি দিল শায়েরকে। পানি খেয়ে শায়ের রাগী দৃষ্টিতে তাকালো চামেলির দিকে। বললো, এত কথা তোকে কে বলতে বলেছে? একটু চুপ থাকতে পারিস না তুই? খাওয়া শেষ না করে শায়ের চলে গেল। পরির দিকে তাকানোর সাহস আর হলো না ওর। বোরকা পরে তৈরি পরি, বাড়ি যাওয়ার আনন্দ ওর, তাই তাড়াতাড়ি তৈরি হয়েছে। চামেলিকে ফেলে যাওয়া সম্ভব হলো না। সে কেঁদে অস্থির। হিরোনা মানা করলো না মেয়েকে, কেননা চামেলির কাছ থেকে শুনবে শায়েরের শ্বশুর বাড়ি কেমন। গাড়ি ভাড়া করেছে শায়ের, তাতে করে 3 জন রওনা হলো। নূরনগর পৌঁছাতে দুপুর হয়ে গেল। নিজ বাড়িতে এসে ছুট লাগালো পরি। সবার আগে গেল মালার কাছে। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, মায়ের গলা জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আম্মা? ভালো, তুই কেমন আছিস? আপনাদের ছাড়া আমি ভালো নাই আম্মা, অনেক মনে পড়ে সবাইকে। মালা পরির গালে হাত রেখে বলে, সব কিছু যেদিন আপন করে নিবি সেদিন দেখবি ওই বাড়িই তোর সব। জুম্মান দৌড়ে এলো পরীর কাছে। পরীকে দেখে সে খুব খুশি। পরী জুম্মানকে নিয়ে গেল রূপালীর কাছে। বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করলো। ওখানে বসেই হাসিতে মেতে উঠল। কুসুম দৌড়ে এসে বলে, পরী আপা আপনি এইখানে? বড় আম্মা ডাকতাছে। মায়ের কাছে যেতেই এক গাদা বকুনি খেতে হলো পরীকে। শায়েরকে কেন এখনও বৈঠকে একা ফেলে এসেছে সেজন্য? কোনো জ্ঞানবন্দি কেউ নেই নাকি? যথেষ্ট বড় হয়েছে সে, তবু এমন ভুল করে কিভাবে? পরী মাথা নিচু করে সব শুনল। মালা নিজের কথা শেষ করে পরীকে নিজের ঘরে পাঠালেন। মন খারাপ করে ঘরে চলে গেল পরী। শায়েরকে খেয়াল করলো না। পরীকে এভাবে আসতে দেখে শায়ের বুঝলো না যে কী হয়েছে। সে জিজ্ঞেস করে, বাড়িতে আসলেন মন ভালো করার জন্য, আর এসে মন খারাপ করে বসে রইলেন কেন? আর মন ভালো করানোর কেউ নেই, তাহলে মন ভালো হবে কিভাবে? আপনি বুঝলেন কিভাবে যে কেউ নেই? আমি বুঝি সব। আমি কি ছোট নাকি? ওহ, আপনি তো যথেষ্ট বড়, বিয়েও হয়ে গেছে। কিন্তু সুম্মান তখনই এসে বলে, ওদের খেতে ডাকছে মালা। তাই আর কথা হলো না ওদের। নিচে নেমে গেল। খাওয়া শেষে মালা শায়েরকে ডাকলেন। তিনি বললেন, আমি জানি না বাবা তুমি কেমন, যতটুকু দেখছি জানছি খারাপ জানি নাই। ওরি আমার সব চাইতে আদরের মাইয়া। ওরে এতদিন অনেক কষ্টে আগলাইয়া রাখছি, এখনও তোমার কাছে থাকবো। তুমি আমার মাইয়াডারে আগলাইয়া রাখো। ওরি এখনও জানে না বাইরের দুনিয়া কেমন, কোনো দিন বাইরে যায় নাই তো। ওরে তুমি সব বুঝবা, আমার মাইয়াডারে ভালো রাখো। বলতে বলতে মালা চোখ মুছলে। শায়ের মালাকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার দায়িত্ব। এখানে থাকাকালীন আমি যেমন আমার সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছি, তেমনি আপনার মেয়ের সব দায়িত্বও পালন করব, আপনি চিন্তা করবেন না। শায়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললো মালা। পরি বড়ই দুরন্ত, কখন কি করে বসে বোঝা অসম্ভব। রাগটাও একটু বেশি। শায়ের পরীকে সামলাতে পারবে কি না এই চিন্তা মালার বেশি। কিন্তু শায়েরের সাথে কথা বলে সে বুঝতে পারলো শায়ের ঠিকই পরীকে মানিয়ে নিতে পারবে। মালা চলে গেল। শায়ের সামনে পা বাড়াতেই দেখলো পরি দাঁড়িয়ে আছে, মুখটা এখনও গম্ভীর করে আছে। শায়ের কিছু জিজ্ঞেস করার আগেই পরি বলে উঠল, আমি কি সত্যিই শুধু আপনার দায়িত্ব? আপনি আপনার কাজকে আর আমাকে একই নজরে দেখেন? না, আসলে আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। চলে গেল পরি। খুব রাগ হচ্ছে শায়েরের উপর। পরীকে দায়িত্ব মনে করে সে। বিয়েটা কি ছেলে খেলা নাকি? পরীর কাছে তাই মনে হচ্ছে। প্রথমে নওশাদ, তারপর শেখর, শেষমেশ শায়েরের সাথে বিয়ে হলো। এটাকে তো খেলাই মনে হয়। সে ঠিক করলো শায়েরের সাথে কথাই বলবে না। শায়ের বুঝলেও পরি অভিমান করেছে। এখনই তো এত অভিমান, পরে আর কি হবে কে জানে। কিন্তু সে আর পরীর মান ভাঙাতে যেতে পারলো না, কারণ আফতাব তাকে ডেকেছে। সন্ধ্যার পর ঘরে ফিরল শায়ের, কিন্তু পরি নেই। দীর্ঘশ্বাস ফেলে শায়ের ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পরি। আকাশের দিকে তাকিয়ে বিন্দুকে খুঁজছে। বিন্দু একদিন বলেছিল যে মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। তাই পরি এসেছে বিন্দুর সাথে কথা বলতে। তুই থাকলে খুব ভালো হতো বিন্দু। আজ তুই নেই বিন্দু, কিন্তু তোর মাঝে তোকে এখনও ভালোবাসে। সোনা আপা তার ভালোবাসা পেয়েছে, রূপা আপা পায়নি, কিন্তু সিরাজ ভাইয়ের ভালোবাসা সত্যি। আর আমাকে দেখ একজনের দায়িত্ব আমি। ওই সুখান পাগলটাও ভালোবাসা বোঝে, কত গভীর ওর ভালোবাসা। আমার কপাল খারাপ বিন্দু। জ্বলন্ত তারাগুলোর দিকে তাকিয়ে হাসলো পরি। বিন্দুকে খুব মনে পড়ছে, কিন্তু ওই বিন্দু এখন ধরা ছোঁয়ার বাইরে। চাদর ছাড়া ছাদে কেন এসেছেন আপনি? ঠান্ডা লাগছে না? শায়ের গলার আওয়াজ চিনল পরি, তাই পেছন ফিরে তাকালো না। পরি ওভাবেই বলল, এই দায়িত্বটা আপনার নিতে হবে না। পরির অভিমান যে গাঢ় হয়েছে তা বেশ বুঝতে পারছে শায়ের।
সে পরীর পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব তো স্বামীর নিতে হয়, শুধু সুখী নয় ভালোবাসার দায়িত্বও কিন্তু নিতে হয়। আপনি কোন দায়িত্বের কথা বলছেন বুঝলাম না। পরীর জবাব না পেয়ে শায়ের বলতে শুরু করলো, আমি আপনাকে প্রথম কবে দেখেছি জানেন? হয়তো জানেন, বিয়ের দিন। না, আমি আপনাকে প্রথম দেখেছি সম্পানের নৌকাতে। বাইরে দাঁড়িয়ে ভিজছি আর আপনি ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আমিও ভেতরে গেলাম। আপনি তখন ঘোমটা টেনে বসেছিলেন, মেকআপ করেননি। আপনার খেয়াল ছিল না যে আপনার মুখ বরাবর আয়না গাঁথা ছিল নৌকার ছুঁয়ের সাথে। সেখানে স্পষ্ট আপনার মুখটা আমি দেখেছিলাম। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন সবাই। আর আমার উপন্যাস বলাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমি আশা করতে পারি, তাই না? একটা লাইক দিতে খুব বেশি হলে 1 সেকেন্ড সময় লাগে। আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নতুন গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য। এমন থ্রিলার গল্প শুনতে একটা সুন্দর মন্তব্য করে যান কমেন্ট বক্সে এই পর্বটির বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।